আমার মা, আমার নিজের জন্মদাত্রী মা, পালিয়ে গিয়েছিলেন আমাদেরই বাড়ির রাখালের সাথে। যাবার সময় তিনি শুধু একা যাননি, সাথে নিয়ে গিয়েছিলেন আমার আব্বুর প্রবাসে ঘাম জড়ানো কষ্টের টাকা আর সিন্ধুকে জমানো সব দামি দামি গহনা। সেই মুহূর্তে তিনি একবারের জন্য আমার কথা ভাবেনি আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা। কিন্তু পালিয়ে যাবার ঠিক এক সপ্তাহ পর যখন তিনি সর্বশান্ত হয়, তখন ফিরে এসেছিলেন একেবারে শূন্য হাতে। সেদিন ছিল ভরা বর্ষার এক বিষণ্ণ বিকেল। আকাশটা সকাল থেকে গোমরা মুখে ছিল। দুপুর গড়াতেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে ঝুপঝুপে বর্ষার রূপ নিয়েছিল। আমাদের টিনের চালে বৃষ্টির শব্দ একঘেয়ে কান্নার মতো শোনাচ্ছিল। আমি বারান্দার কোনায় একটা মোড়ায় বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। গত এক সপ্তাহ ধরে বাড়িটা যেন একটা মৃত্যুপুরী। কেউ কারো সাথে বিশেষ কথা বলে না। দাদি জায়নামাজে বসে তসবিহ ঘোরান আর মাঝে মাঝে চাপা দীর্ঘশ্বাস ফেলেন। আব্বুকে খবরটা দেওয়ার পর থেকে তিনি ওমান থেকে দিনে 10 বার ফোন করেন, কিন্তু তার গলায় আগের সে উচ্ছ্বাস নেই। আছে কেবল এক গভীর ক্লান্তি আর অপমানের সুর। আমাদের বাড়ির চারপাশের পৃথিবীটা যেন এক পলকে বদলে গিয়েছিল। যে প্রতিবেশীরা আগে কারণে অকারণে খোঁজ নিতে আসতো, তারা এখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আর চোখে তাকায়, ফিস ফিস করে কথা বলে। তাদের চোখে মুখে ঘৃণা আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ। আমি 15 বছরের এক কিশোর, এই সমস্ত কিছুর ভার বহন করতে পারছিলাম না। আমার পৃথিবীটা ছিল মাকে ঘিরে। সেই মা যখন আমাকে এবং আমার পৃথিবীকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন, তখন আমার পায়ের তলার মাটিটা যেন সরে গিয়েছিল। হঠাৎ করেই আমাদের মরচে ধরা লোহার গেটটা ক্যাচ করে খুলে যাওয়ার শব্দ হলো। এই অসময়ে কে আসতে পারে ভেবে আমি সেদিকে তাকালাম। বৃষ্টির চাটে 4-5টা ঝাপসা, কিন্তু সে ঝাপসা অভয়টা চিনতে আমার এক মুহূর্ত দেরি হলো না। পরনে একটা মলিন ভেজা শাড়ি, আঁচলটা কোনো মতে মাথায় জড়ানো, কিন্তু বৃষ্টির জলে আর বাতাসে তা বারবার খসে পড়ছে। খালি পা, কাদা মাখামাখি। এক সপ্তাহ আগের সেই ঝলমলে মানুষটার সাথে এই মানুষটার কোনো মিলই নেই। তবুও আমি বুঝতে পেরেছি এই মানুষটাই আমার মা। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ঘৃণা, রাগ, অভিমান আর কোথায় যেন লুকিয়ে থাকা এক বিন্দু ভালোবাসা। এক জটিল অনুভূতি আমার সমস্ত শরীরকে অবশ করে দিচ্ছিল। আমি নড়তে পারছিলাম না, একটা কথাও বলতে পারছিলাম না, শুধু তাকিয়েছিলাম তার দিকে। তিনি গেটটা পার হয়ে ধীর অপরাধী পায়ে উঠোনের কাদামাটিতে বারান্দার দিকে এগিয়ে আসছিলেন। তার চোখে কোনো ভাষা ছিল না, যেন এক অতল শূন্যতা। আমার সাড়া না পেয়ে দাদি ঘর থেকে বেরিয়ে এলেন। বারান্দা এসে দাঁড়াতেই তার চোখ পড়ল উঠোনের দাঁড়িয়ে থাকা ভেজা কাকের মতো মূর্তিটার উপর। মুহূর্তের জন্য তিনি স্তব্ধ হয়ে গেলেন। তারপর তার সমস্ত মুখ ঘৃণায় আর ক্রোধে কুঁচকে উঠল। কঠিন গলায় তিনি বললেন, কোন মুখে ফিরে এসেছিস তুই, কলঙ্ক মাখা অলক্ষী? তোর লজ্জা করে না এই বাড়ির মাটিতে পা রাখতে? মা কোনো উত্তর দিলেন না, শুধু তার ঠোঁট দুটো সামান্য কাঁপলো। তিনি চোখ তুলে দাদির দিকে তাকাতে পারছিলেন না। তার দৃষ্টি মেঝের দিকে নিবন্ধ। বৃষ্টির জল তার শরীর বেয়ে গড়িয়ে পড়ছিল, যেন তার সমস্ত পাপ ধুয়ে দেওয়ার এক ব্যর্থ চেষ্টা। দাদির চিৎকারে বাড়ির ভেতর থেকে কাজের বুয়া হালিমা খালাও ছুটে এলেন। দৃশ্যটা দেখে তিনিও থমকে গেলেন। বাড়ির নীরবতা ভেঙে দাদির কণ্ঠস্বর আরো ধারালো হয়ে উঠল। কি ভেবেছিস সব খুইয়ে এখন আবার আশ্রয় নিতে এসেছিস? এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যা। আমাদের মুখে আর চুলকানি মাখাস না। আমার মা একবারও কিছুই বললেন না। তিনি শুধু ধীর পায়ে বারান্দার সিঁড়ির কাছে এসে বসলেন। ভেজা শরীরে থরথর করে কাঁপছিলেন। তার সেই বসে পড়ার ভঙ্গিটার মধ্যে এত বেশি অসহায়ত্ব আর পরাজয় ছিল যে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। যে মানুষটাকে আমি সাহসী, আত্মবিশ্বাসী, ধীর আর কৃতজ্ঞ পরায়ণ হিসেবে দেখে এসেছি, তার এই রূপটা আমার কাছে একেবারেই অচেনা। দাদি সম্ভবত আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আমি হঠাৎ করেই যেন স্বস্তি ফিরে পেলাম। আমার গলা দিয়ে স্বর ফুটছিল না, শুধু আমি ভাঙ্গা গলায় বললাম, দাদি, উনি বৃষ্টিতে ভিজছে। আমার কথা শুনে দাদি আমার দিকে ঘুরে তাকালেন। তার চোখে বিস্ময় আর তিরস্কার। ওর জন্য তোর মায়া হচ্ছে? যে মা তোর কথা না ভেবে তোর ভবিষ্যতের